সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীতে থাকা অবস্থায় 2008 সালে পেয়েছিলেন দেশবিরোধী কার্যক্রমে জড়িত হওয়ার প্রস্তাব। রাষ্ট্রের একজন কর্মচারীর কাছে এমন গর্হিত প্রস্তাবটি এসেছিল হাসিনা ঘনিষ্ঠ লোকদের কাছ থেকে। তিনি বিস্মিত হতবাক হয়েছিলেন। ঘৃণাভরে প্রত্যাখ্যান তো বটেই, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এই দেশপ্রেমিক সেনা কর্মকর্তা। এরপর তার উপর নেমে আসে হাসিনা সরকারের নিপীড়ন নির্যাতন। দর্শক, নিপীড়নের সেই সব স্মৃতি তুলে ধরতে স্টুডিওতে আজ হাজির হয়েছেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। হাসিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। এছাড়াও অনুষ্ঠানে নিপীড়নের স্মৃতি তুলে ধরতে উপস্থিত রয়েছেন জুলাই যোদ্ধা মেহেদী হাসান ইমন। 24-এর 5 আগস্ট খুনি হাসিনা পালিয়ে যাবার পরও যাত্রাবাড়িতে থামেনি পুলিশের তাণ্ডব। তার হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হন এই গার্মেন্টস কর্মী। মেহেদী হাসানের মুখ থেকেই শুনব কি ঘটেছিল সেই দিন। ইমন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান ও জুলাই যোদ্ধা মেহেদী হাসান ইমনের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের জন্ম 1964 সালে রাজশাহীতে। তবে তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। বাবা মৃত হাবিবুর রহমান, মা হালিমা খাতুন। 1979 সালে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল, যেটি বর্তমানে বরিশাল ক্যাডেট কলেজ হিসেবে পরিচিত, সেখান থেকে এসএসসি পাশ করেন। এরপর 1981 সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরের বছর 1982 সালে বাংলাদেশ সেনাবাহিনীর 10ম BMA লং কোর্সে কোর পদাতিক সিলেটে যোগ দেন তিনি। পেশাগত জীবনে কর্নেল হাসিনুর রহমানের রয়েছে অসামান্য সাফল্য ও গৌরবোজ্জ্বল অর্জন। 2004 সালে 3 জানুয়ারি বাংলাদেশ রাইফেলসের কমান্ডার থাকাকালে তিনি 40টি অ্যান্টি পার্সোনেল এবং অ্যান্টি ট্যাঙ্ক মাইন জব্দ করেন। উপজাতীয় বিদ্রোহীদের সাথে বন্দুক যুদ্ধের পর রকেট লঞ্চার এবং চার্জারও জব্দ করা হয় তার নেতৃত্বে। এছাড়াও তার নেতৃত্বে জঙ্গি দমনসহ অসংখ্য অপারেশন করা হয়। রাজশাহীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 5 এর কমান্ডিং অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। 2005 সালের 3 সেপ্টেম্বর তিনি র্যাব 5 এর 2টি স্কোয়াড নিয়ে চট্টগ্রামে আসেন। পরে তার নেতৃত্বে নাইখাংছড়িতে অপারেশন চালিয়ে 20টি AK-47 রাইফেল এবং প্রায় 8000 গুলি উদ্ধার করা হয়। কর্নেল হাসিনুরকে একসময় ভারতের গোয়েন্দা সংস্থার স্বার্থ সংশ্লিষ্ট কাজের জন্য আদেশ দেওয়া হয় সেনাবাহিনীর ভিতর থেকে। দেশের অভ্যন্তর থেকে প্রতিবেশী দেশের জন্য এমন প্রস্তাব পেয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন তিনি। রাজি হওয়া তো দূরের কথা, রাষ্ট্রবিরোধী এই জঘন্য তৎপরতার বিরুদ্ধে সরব হন তিনি। তারপর তার জীবনে নেমে আসে ভয়াবহ নিপীড়ন। 2018 সালে একদিন মিরপুরে তার বাসার কাছ থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। 16 মাসের গুম জীবন শেষে 2020 সালের 22 ফেব্রুয়ারি আবার তার বাসার কাছেই নামিয়ে দিয়ে যায় কে বা কারা। মেহেদী হাসান ইমনের জন্ম নারায়ণগঞ্জের বন্দর থানার পদুঘর বারৈখালীতে। বাবা মোখলেসুর রহমান ও মা মিনা আক্তারের 3 সন্তানের মধ্যে সবার বড় ইমন। লেখাপড়া শুরু করেন কওমি মাদ্রাসায়। সেখান থেকে 30 পারা কোরআন হিফজ করে তারপর কর্মজীবনে প্রবেশ করেন। 24-এর 5 আগস্ট আহত হওয়ার সময় তিনি বন্দরের কেসি ইয়ান ডাইংয়ে চাকরি করতেন। ইমনের বাবা মোখলেসুর রহমান ছিলেন তিতাসের একজন সাধারণ কর্মচারী, তবে বর্তমানে অসুস্থ ও কর্মহীন। ছোট বোনের বিবাহ হলেও সেই সংসার টিকেনি। সব ছোট ভাইটির বয়স মাত্র 8 বছর। অসুস্থ বাবার কর্মহীনতা আর নিজের পঙ্গুত্ব সব মিলে সংসারের চাকা যেন থমকে আছে। 24-এর 5 আগস্ট হাসিনার পলায়নের পরও যাত্রাবাড়ি এলাকায় হত্যা মিশন অব্যাহত রাখে পুলিশ। বিকেল 3:30টার দিকে মিছিল থেকেই ধরে নিয়ে যায় ইমনকে।
তারপর তার উপর চালানো হয় নির্মম অত্যাচার। পুলিশের সেদিনের সেই অত্যাচারে এখন পঙ্গুত্বের পথে 23 বছরের বয়সের এই টকবকে যুবক। প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই দুঃসহ স্মৃতি। হাসিন ভাই, আসলে কোন জায়গা থেকে শুরু করব? সেই 2008 সাল, যখন আপনি অবসরে, এক প্রকার বাধ্যতামূলক অবসরেই আপনাকে পাঠানো হয়েছিল। এরপরে কুপ্রস্তাব বা দেশ বিরোধী প্রস্তাব, সেই প্রস্তাব প্রত্যাখ্যান, দেশপ্রেমের সাথে আপোষ করেননি। তারপরে অন্ধকার যে সময়টা, সেই অন্ধকারের সময়টা কেমন ছিল প্রত্যেকটা দিন? আমি চাকরিরত ছিলাম ময়মনসিংহ সেনানিবাসে। ওখানে আমাকে গুম করা হয় আওয়ামী লীগের সরকার। মূলত এই গুমের বহিঃপ্রকাশটা হয় বিডিআর ম্যাসাকার, যেটা আমরা কেউ মেনে নিতে পারি নাই। তারপরে ঘরে খালেদাকে সেনানিবাস থেকে বের করে দেওয়া এবং অনৈতিক প্রচার, এই কথাবার্তা বলা। আর আমাকে 1/11 সময়কালে আমি ছিলাম র্যাবের সিও, চিটাগাং র্যাবের সিও। ওই সময় আমাকে অনৈতিক প্রস্তাব দেয় আমার সিনিয়র কর্মকর্তা রয়ের সাথে কাজ করার জন্য। সব কিছু মিলে আমাকে চাকরিরত অবস্থায় গুম করা হয়। সেই সিনিয়র কর্মকর্তার নাম কি এখন বলবার সময় এসেছে বা বলবার? এটা সরকার, মানে মইনুল আহমেদ সরকার পুরোটাই তো রয়ের সরকার। আচ্ছা আচ্ছা। মইনুল আহমেদ তো সেনাপ্রধান, ওনার সরকারটা পুরোটাই রয়ের সরকার। মানে মইনুল আহমেদই উনি নিজেই জড়িত, সাথে আওয়ামী লীগ। এর আপনি বুঝতে পারবেন না কি অবস্থা। নির্বাচন থেকে শুরু করে মানুষে বলে যে 8 সালের নির্বাচন, আসলে ওটাও বাটপাড়ি নির্বাচন। আমরা আসলে সত্যিকার নির্বাচন আমি পাই না। এরশাদের পর প্রথম যে নির্বাচনটা হলো 91, ওই একটাই নির্বাচন বলবো। আর কোনো নির্বাচন আমার দেশে সুষ্ঠু বা। আপনাকে ময়মনসিংহ ক্যান্টনমেন্টেই বন্দী করা হলো? বন্দি করা হয়নি, আমি অফিস থেকে আমাকে পিস্তল ঠেকিয়ে আমাকে নিয়ে আসা হয়। 43 দিন আমি ফ্লোরে ছিলাম, মানে ঢাকা ক্যান্টনমেন্টে। এই গুমের এই স্থানটার নামটা আসে না, আমি চেষ্টা করতেছি। এখানে অনেক অফিসার, আমি একা না রে ভাই। আমি 43 দিন ছিলাম ফ্লোরে, হ্যান্ডকাপ বাঁধা, চোখ বাঁধা অবস্থায়। এটা হলো আপনার 11 সাল। এবং দেখেন 9 জুলাই, 43 দিন ফ্লোরে ইউনিফর্ম পরা অবস্থায় আমি সার্ভিং অফিসার। পৃথিবীর ইতিহাসে এটা ঘটে নাই। এটা আমি একা না, এরপরে তাপস হত্যা মামলায় 5 জন অফিসার। তারপরে তাপস হত্যা চেষ্টা মামলা, হ্যাঁ 5 জন অফিসার ওইখানে। এরপরে আসে আমি ওই 11-12 সালের দিকে ম্যানেজার তামরুজ্জামান সহ অনেক অফিসার। এই আয়নাঘর, এটা তখন তো আয়নাঘর আবিষ্কার হয় নাই বা পরে নামকরণ হয় নাই। এখানে 43 দিন টর্চার নির্মম, তারপর জোর করে জেলে পাঠানো। দেখতে আমাকে আটকাইতে পারতেছে না। তাদের তথ্য হলো আমি কু করব, যেহেতু আমি ভাই সেনাবাহিনীর সবাই পরিচিত নাম আমার, সবাইকে আমার মানে ভালো চোখ দেখে। আমি একজন বীর প্রতীক, মানে পার্বত্য চট্টগ্রামে হিলট্যাক্সে কাজ করার জন্য বিপিএম জঙ্গি দমনে মাথা চারা দিতে দেয়নি আমরা জেএমবিকে, কঠোর হাতে নিয়ন্ত্রণ করছি আমরা জেএমবিকে। তারপরে রাইফেল পদক বিডিআর, 3 জায়গা, 3 সর্বাধিক খেতাব আমার, সর্বাধিক যুদ্ধ আমার। এখন ভারত চুজ করছে আমাকে, বাট ওরা জানে আমি রাজি হব না। তারপরও কষ্ট হবে আমি জানি। অন্তত সৎ ছিলাম, গর্বের জায়গায় ছিলাম। জেলে আমাকে পাঠানো হয়, একদম মানে কোনো মামলা, মানে কোনো সাক্ষী আমার বিপক্ষে বলে নাই। অর্থাৎ যেন তারা স্থিতি বলে দিচ্ছে জেলে পাঠাইতে হবে, নাহলে অন্তত এমন কায়দা করতে হবে নির্বাচন আগে যেন ঝামেলা না হয়, মানে 14 নির্বাচনের আগে। হ্যাঁ, তারপরে নির্বাচন পরে যেন ইকবাল কুনি ভূঁইয়া উনি সেনাপ্রধান হলেন, আমাকে নিয়ে আসলেন। তার আগে উনি ডিভিশন দিলেন আমাকে। দেখেন, আমাকে ডিভিশন দেন, আমার সাধারণ কয়েদির সাথে রাখা হয়েছে, জঙ্গিদের সাথে রাখা হয়েছে, কন্ডম সেলে রাখা হয়েছে। এবং ওদেরকে, জঙ্গিদেরকে, শায়েখ আব্দুর রহমানের ছেলে আমার হাতে আহত হয়, তাকে বলা হয়েছে আমাকে মেরে ফেলার জন্য, মানে জেলখানার ভিতরে। আমি শায়েখ আব্দুর রহমানের ছেলে নাবিল বলতেছে আপনাকে আমরা হত্যা করব, জেলের মধ্যে পাশাপাশি রুম। আমার জীবনটা কত কষ্ট গেছে আমি বোঝাইতে পারবো না। এই আমার সেনাবাহিনী অফিসার জেনারেল মুবিন, এই জেনারেল মুবিন সকল বড় মির্জাফর, একটা মির্জাফর মইনুল আহমেদ, দ্বিতীয় মির্জাফর মুবিন, প্রোটেক্ট করে নাই কাউকে অফিসারদের। আর এই প্রোটেক্ট করলে আজকে সেনাবাহিনী এত অবক্ষয় হইতো না। আজকে হাসিনা ফ্যাসিস্ট। আচ্ছা, ওখান থেকে বেরিয়ে আমাকে ইকবাল কুনি ভূঁইয়া বের করে নিয়ে আসতেন। ওনার ব্লেসিংয়ে মোটামুটি বেঁচে আছে বলতে গেলে, আল্লাহ তো সহায়। লেখালেখি করতাম, আবার আমাকে ডিজে ভাই গুম। কত সালে? এটা হলো আপনার 18 সালে, 2018, পরে নির্বাচনের আগে। 18 সালে করলো রাত ক্যান্টনমেন্টে আমাদের মিরপুর ডিএইচএসের বাসার সামনে থেকে রাত 10টা, 10:15টার দিকে ছিলাম ডিজে আয়নাঘরে।
1 বছর 6 মাস 14 দিন, এটা যে কি বড় কষ্ট। আর ওখানে 2টা সেল, একটা হলো পুরনো সেল, জয়েন্ট ইন্টারভেনশন সেল, আর একটা হলো নতুন সেল। নতুন সেলটাতে কতটা অমানবিক বোঝাইতে পারবো না, চরম গরম। এখানে সময়গুলো কিভাবে কেটেছে একটু বলবেন? অন্যের কান্নাকাটি শুনে আমি তো কাঁদতে পারি কম, বাট মানে হয় কি, বয়স হতে হয়েছে, টেনশন প্রেশার নেওয়াও যায় না। আর এখানে চিকিৎসা তেমন, মানে আপনি কি সেই চুল আজও কাটেননি? না, আরও কাটেনি। সেই আয়নাঘরের চুল? আয়নাঘরের চুল অনেক ঝগড়া করে রাখতাম, এবং আমার খুব লজ্জা লাগে আমাদের সেনাবাহিনী অফিসার কেমনি কাজ করতে পারে। মানে আপনি কি কাউকে চিনতে পেরেছিলেন? এটা তো ডকুমেন্টারি। আমি তো আসলে বেসিক্যালি আমি 90 সালে আমি মিলিটারি পুলিশে ছিলাম, 1990। এসব এলাকায় আমার পরিচিত, তো অল্প একটু কৌশলে আমি জায়গাটা বের করে ফেলি, জায়গাটা আমার পরিচিত। আপনি ওখানে ভাই আপনি কষ্টে কাটাতে পারবেন না। মানুষ রক্ত দিয়ে আঙ্গুল থেকে কেটে কেটে আস্তে আস্তে করে নিজের মোবাইল নাম্বারটা লিখছে, মাকে সালাম দিবেন, বিভিন্ন হৃদয় বিদারক কথাগুলি দেওয়ালের মধ্যে লেখা ছিল। আপনি কি এরকম? আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করতাম, আমি জানি আমাকে মেরে ফেলবে। তারা যে প্রশ্ন করতে অ্যাটেম্পট করেছিল 2-1 বার? না, আমি মেরে ধরার সময় তো মারার কথা, রাখার কথা না। আচ্ছা আচ্ছা। আমাকে একজন ধরে এনে প্রশ্ন করবে, অনেক প্রশ্ন করবে। কোনো প্রশ্ন কিন্তু আমাকে তেমন করেনি, জোরালো প্রশ্ন। মানে বুঝতেছিলাম দে আর নট প্রিপেয়ার্ড। আসলে আমাকে মেরে ফেলার কথা ছিল। ওই প্রথম গুমটা যে ছিল ভাই, সেটাকে বলা হয়েছে আমি কু করব। আসলে ওটা ছিল কাজের মেয়ের প্রেম কাহিনী, ময়মনসিংহ থেকে নাকিংছড়ি। তো নাকিংছড়ি যে ছেলেটা কথা বলতো, ফোন ফ্যাক্সের দোকান, আর ওটা হলো সিটি সেলে কথা শোনা যায় না, টাওয়ার লোকেশন হওয়া যায়। তখন তারা মনে করছে এই নাকিংছড়িতে কথা বলে কর্নেল হাসিন, আর নাকিংছড়িতে কথা হয় রোহিঙ্গারা মূলত কথা বলে সৌদি আরব, করাচি আর তাদের লোক। এই গোয়েন্দারা মানে জিয়াউল হাসান, আপনার বাসার কাজের মেয়ে, সে হলো বংশমত। আমি তো নাকিংছড়ি সিও ছিলাম। আচ্ছা আচ্ছা। আমার মেয়ের সাথে যে বান্ধবী, তাকে নিয়ে আসা হয়েছিল, তো বিয়ে দিয়ে দেবে, তাতে হাতে থাক। এখন মনে করেন সে প্রেম করা কাহিনী আপনি যাচাই করবে না? আপনি গোয়েন্দাদের গুণগত মান চিন্তা করেন, কোন জায়গায় গেছে। তো ওইটাকে রিকভার করার জন্য তো আমাকে তো মারা দরকার, না তো বড় সমস্যা। এরপরে ভোকাল ছিলাম। মানে আপনার একটা দিন এবং একটা রাতের গল্প শুনতে চাই, যেই দিন এবং যেই রাতের কষ্ট আপনি কোনোদিন ভুলতে পারবেন না। দেখেন আমি কি বলবো, যখন আমি ঘুমাই, আমার মেজমের এ লেভেল পরীক্ষার রেজাল্টটা দিচ্ছে 2018, তাকে ভর্তি করব, একটা প্যারা। তারপরে তো আমাকে রাখছে বরখাস্ত, আর টাকা পয়সা তো খুব একটা আছে তা না। তো অনেক চিন্তা মাথায়, সামনে কোরবানির ঈদ, এর মধ্যে আমি ঘুম। বাসার সামনে থেকে কেমন মেজাজ, আমার হাতে অস্ত্র ছিল, আমি গুলি করতে পারতাম, আমি সবাইকে হ্যান্ডস আপ করাইছি, কিন্তু পিছন থেকে আঘাত করে 360 ডিগ্রি তো কন্ট্রোল করা যায় না। একটা অংশ, পিছনের অংশটা খালি ছিল। অনেকক্ষণ পর একজন এসে আমাকে আঘাত করে। কি দিয়ে? ওই লাথি মার পিছনে কোমরে। আমার হিল টাচের জন্য ব্যাকেক ছিল, কয়েক সেকেন্ড অজ্ঞান ছিলাম। অস্ত্রটা ড্রপ হয় ওখানে, ওটা পুলিশ সিজার করে, ডিউটি পরিষদ থেকে চিঠি পাঠানো হয়, আমি গুম। তারপরে মনে করেন ভিডিও আছে, আই উইটনেস সাক্ষী আছে, সাক্ষীকে দিয়ে আমি আবার ছবি তুলে দিয়েছিলাম গাড়ির ওই জায়গায়। সুতরাং সব কিছু মানে একটা লোকটা মারতে গেলে তো একটু সাইলেন্ট লাগে, জানাজানি না হয়, সব মেসাকার। তো কি করা, আমাকে রাখা। আর আমার পরিবার হেন জায়গায় নাই, যায় না এই রিকোয়েস্ট। আমার বিরুদ্ধে এমন কোনো অনৈতিক অভিযোগ পাবেন না, নারী কেলেঙ্কারি, অর্থ, টাকা পয়সা পাবেন না। আমি বেসিক্যালি অ্যান্টি ইন্ডিয়ান, এটাই পাবেন। এখন হয়েছে সমস্যা, নির্বাচন তো হয়েছে, এখন ওইভাবে চিন্তা ভাবনা করে আমাকে বের করা হয়েছে। তখন 1 বছর 6 মাস 14 দিন ভাই। প্রতিটা দিন এত ভাই, আমি ছিঁড়া একটা গেঞ্জি, আমি একটা কর্নেল, ছিঁড়া একটা গেঞ্জি, কালো রঙের এইটুক, একটা ছিঁড়া লুঙ্গি, আমাকে 10 টাকা দামের ব্রাশ, টুথব্রাশ, পেস্ট, পাউডার দিয়ে আমাকে ব্যবহার করতে হতো। ওই ব্রাশ কখন আমি ইউজ করতাম, অন্য সময় দেখা যেত অন্য কেউ ইউজ করতো, বোঝা যেত না, সবাই তো পাগল ওখানে। আমি আঙুল দিয়ে ব্রাশ ইউজ করতাম। মানে অনেক মানুষকে পেয়েছেন আপনি ওখানে? ওখানে অনেক লোক ছিল। মানে তাদের সাথে কথা হতো না? কথা হতো না। আপনি হেঁটে যাবেন, দেখবেন লাইটগুলি জ্বলে, মানে ভিতরে লোক আছে, যে লোক মারা গেল বা চলে গেল লাইটটা অফ থাকে। কতটা অনৈতিক হইতে পারে। আজকে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে দোষারোপ করি, তার স্থিতি নিঃসন্দেহে
বাট এই যে ডিজে ভাই, DJNSI, এরাই তো হাসিনাকে ফ্যাসিস্ট বানাইছে। এদের তো বিচার হওয়া দরকার। এদের কঠোর বিচার না হলে দেশ মুক্তি পাবে না। আপনাকে খাবার দেয়া হতো ভাই? একটা বাজে, এটা আসলে কি বলবো, একটা কম দামি প্লেটে আমাদের ফকিরের মতো ভিক্ষা দিয়ে খাবার দেওয়া হইতো। কি কি খাবার দিত ওই সময়? 7 দিনে 14 বেলা। 14 বেলার মধ্যে আপনার 4 বেলা হলো গরুর মাংস, ছোট ছোট 3টা টুকরা, একটা হাড্ডি, আর 4 বেলা হলো আপনার মুরগি, 4 বেলা হলো মাছ, একদম বাজে কোয়ালিটির মাছ আর কি, যেটা বলে এতটুকু সাইজের কার্পু মাছ, সিলভার কাপ, ছোট সাইজের, 2 বেলা ডিম। এইখানে যারা আয়নাঘর বলতে, আসলে ওইখানে আয়নাঘরটা তো না, একটা কোড ওয়ার্ড, ওরা এই নামটা ইউজ করতো। কতটা হিউমিলিয়েশন মানুষকে করতে পারে এখন মনে করেন কম বেশি সবাই যোগাযোগ করে। স্যার, শারীরিকভাবে কি নির্যাতনের মুখে পড়েছিলেন? আমাকে আসলে নির্যাতন করার স্কোপ নাই, বাট নির্যাতন করতো আশেপাশে। আপনাকে মিলিটেন্স বানানোরও এক ধরনের অনেক প্রচেষ্টা ছিল। সেই চেষ্টাটা কেমন ছিল? এই জিনিসটাগুলির প্রথমবার ধরার পরে এই জিনিসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করে। আমি যাই কিছু করছি তৎকালীন বিএনপির DGFIর আদেশে করছি। 71-এ পাকিস্তান আর্মি বাংলাদেশের যে অবস্থা ছিল তার চেয়ে 10 গুণ বৈরী পরিবেশে আমরা হিলটাসে কাজ করি। শেষবার যখন আপনাকে 18 মাস 14 দিন রাখা হলো, তো ওই সময় কি আশেপাশে নির্যাতন দেখে বা শুনে নিজের কাছে কখনো মনে হয়েছে যে এই দিনটাই হয়তো আমার শেষ বা এই রাতটাই আমার শেষ, এরকম মনে হয়েছে কখনো? ভাই, প্রতিবার মনে হয়েছে, প্রতিবার না। যখনই সন্ধ্যার পরে মূলত এগুলি শুরু হয় টর্চার, দরজাটা খুলে কর্কর শব্দ হয়। এই শব্দ হলে সবাই আতঙ্কে থাকে, অনেকে ভয় চিৎকার দেয়, বলে এই শেষ, কাকে নিয়ে যাবে, কার দরজা খুলবে, এটাই বড় আতঙ্ক। বিশ্বাস করেন, আপনি বলতে থাকেন কোন দিন, দিনের মধ্যে অনেকবার প্রায় 10টা 12টা, ইভেন পায়ের শব্দে মানুষের ঘুম ভেঙে যায়। প্রতিটা সেলের সামনে যে হাঁটাচলা করে খোলা থাকে, মুখোশ পরা থাকে, এমন এটা যে কতটা বৈরী এবং অনৈতিক। তখন কি প্রিয় মানুষগুলোর মুখ ভেসে উঠতো না? দেখেন, আমার এই মেজো মেয়ে, বড় মেয়ে, ছোট মেয়ে, 3টা মেয়ে, আমার বউটা অসুস্থ। আমি খুব কষ্ট থাকতাম। আমি আসলে ফিরে পাইছি আল্লাহর কাছে শুকরিয়া যে আমি বাচ্চাদের কাছে আসতে পারছি, সবাই সুস্থ। এবার আমার মা এক পর্যায়ে বিশ্বাস করতে বাধ্য হয়েছে আমি মারা গেছি, আমার পরিবার মানে নাই। এটা যে কত কষ্ট, বাচ্চারা আমার খুঁজতেছে, বাবা বৌদি এখন আসলো, কলিং বেল দেখলে দৌড়ে ছুটে যে বাবা আসলো কিনা। মানে আপনি কি এগুলো ভেতর থেকে খবর পেতেন? না, এর কোনো অবকাশই নেই। আমি অনেক চেষ্টা করছি প্রহরীদেরকে ম্যানেজ করার জন্য, টাকা যা লাগে দিব, বাসাটা রিভলভার আছে নিয়ে আসো, আমি বহু চেষ্টা করছি। ওইখানে থেকেও আমি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছি। মারা তো যাবই, কিছু একটা করে লড়াইটা চালিয়ে যাবার মানসিকতা আপনি রাখতেন? আমার ছিল, আল্লাহ সেই শক্তি দিয়েছে। চুল কাটবেন কবে? ভাই, চুল কবে কাটবো না, যে অবস্থা দেশের, একটা স্বাধীন নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন হোক, গণতান্ত্রিক ন্যায় বিচার হোক, একটা সংস্কার দরকার। আমরা 54 বছরে রাজনীতিকে সংস্কার করতে পারি নাই। আমার খুব কষ্ট লাগে ভাই, কে কি উপদেশটা হলো, কি হলো না হলো। এই যে কৃষক, জেলে, ভ্যানওয়ালা, গার্মেন্টস শ্রমিক, বিদেশ থেকে টাকা পাচার শ্রমিক, এরা তো কাজ করে যাচ্ছে। এদের জন্য আমাদের আগামী রাজনীতিবিদরা কি করবেন আমার শোনার খুব ইচ্ছা। এদের কোনো প্রত্যাশা নাই, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আর এই যে ওনারা জোর করে বলেন না বিচার করব, করা উচিত। আপনি সুন্দর সময়ের অপেক্ষায় আছেন। অবশ্যই আমি মনে করি আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ। যারা ফিরে আসে নাই, এদের যে কত কষ্ট, কবে আসবে, আদৌ আসবে কিনা বলতে তো পারি না। সবাই তো রিং করে, শক্ত করে বলাও তো যায় না। হাসিন ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো, আমাদের সাথে একজন জুলাই যোদ্ধা আছেন যিনি একটি পা অকেজো হয়ে গেছে নির্যাতন নিপীড়নে। আমরা তার কাছ থেকে একটু শুনে আসি। ইমন, 2024-এর 5 আগস্ট যেদিন শেখ হাসিনার পতন ঘটলো, আপনি যাত্রাবাড়িতে আন্দোলনরত ছিলেন। আপনি একজন গার্মেন্টস শ্রমিক, আপনি কেন আন্দোলনে গিয়েছিলেন? এবং যখন শেখ হাসিনার পতন হলো তারপরে আপনার পায়ে বা আপনার উপরে নির্যাতন কারা চালিয়েছে, কেন চালিয়েছে, ওই সময়ের গল্পটা শুনতে চাই। মূলত আমি গার্মেন্টসে জব করতাম, তো মানে ওই সময়টাতে যেভাবে ফেসবুকে মানুষ ভিডিওগুলো ছাড়তো, এগুলো দেখতাম, যেমন আবু সাইদ, মুগ্ধ ওরা মারা গেল, তো এগুলো দেখে নিজের আর আটকায় রাখতে পারি নাই। তো 4 তারিখে চাষার আন্দোলন করি আমার কিছু ফ্রেন্ডদের সাথে, নারায়ণগঞ্জের চাষারা। হ্যাঁ, ওইখান থেকে তারপরে 5 তারিখে আমরা যাই হলো যাত্রাবাড়ি থানার সামনে। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল হলো গণভবনের
ওইখানে যাব যেখানে সবাই যাইতেছিল আর কি। তো ওইখানে যাইতে যাওয়া এই হাসিনার যখন পতন হলো, মানে সবাই হই হুল্লা করতেছে, ওই টাইমটাতে মানে এলোপাত হলো গুলি শুরু করছে এই যাত্রাবাড়ি থানার সামনে পুলিশেরা। তো সবাই উল্টা দিকে দৌড় দিছে, আমার শরীরের একটু ওজন ওই সময় আর একটু বেশি ছিল, তো আমি দৌড় দিতে যাই মানে প্রথম পইরা গেছি। তো পইরা যাওয়ার পরে সবাই আমার উপর দিয়ে পাড়ায় টাড়ায় দৌড়, আমার শরীরে মানে কোনো শক্তি নাই ওই টাইমে। আপনি রাস্তায় পড়েছেন? হ্যাঁ। তো 4-5 জন পুলিশ আসলো, হ্যাঁ, যাত্রাবাড়ি থানার সামনে। হ্যাঁ, আসার পরে একজন মানে এই রাইফেল দিয়ে আপনি খোঁচা দিতেছে যে জীবিত কিনা মৃত। কোন জায়গাটা হ্যাঁ। খোঁচা দিল? যে মানে পেটের মধ্যে 2-3টা আপনি খোঁচা। চিত হয়ে পড়েছিলেন? হ্যাঁ, খোঁচা দেওয়ার পরে মানে ওই সময় আমি সব বুঝতেছি, হ্যাঁ, কিন্তু শরীরে লড়াচড়ার কোনো শক্তি ছিল না আমার। তারপরে একটা পুলিশে করলো কি, মানে রাইফেল দিয়ে আমার পায়ের মধ্যে 10 থেকে 12টা বাড়ি দিছে জোরে জোরে শরীরে রাইফেলের বাট দিয়ে। হ্যাঁ হ্যাঁ। তখন কি মানে আপনি তখন কি জ্ঞান ছিল আপনার? মানে জ্ঞান ছিল বলতে মানে আমি সব বুঝতে আছি, কিন্তু আমার শরীর লড়াচড়ার কোনো শক্তি ছিল না শরীরে। পড়েছিলাম। তো মারার পরে যখন দেখলো যে আমি লড়াচড়া করি না, তো ওরা গুলি করতে করতে সামনের দিকে চলে গেছে, আমার তখন আর গুলি করে নাই। তো পিছন থেকে 4-5 জন স্টুডেন্ট আইসা আমারে ওই সাথে একটা মাছের আড়ত আছে, ওই আড়তের উপরে মানে দোতলা টিনের ঘরে ওই টিনের একটা বেড়া ভাঙ্গা আমার ভিতরে ঢুকা পলায় রাখছে। তো যখন পরিবেশটা একটু ঠান্ডা হইলো বিকেলের দিকে, হ্যাঁ, তখন আমারে সবাই মিলে ওইখান থেকে। আপনি যখনকার ঘটনা বলছেন তখন কয়টা বাজে? তখন হলো মানে সময়টা দেখি না, কিন্তু দুপুরের পরে। জি। তো পরে এই টিনের ঘর থেকে আমারে সবাই মিলে টাইনে আশ্রয় বের করলো। বের করার পরে পাশে ওই মাছের আড়তের ওইখানে ভ্যান গাড়ি ছিল, ওই ভ্যান গাড়ির একজনের তালা ভাঙছে, ভাঙ্গা ওই ভ্যান গাড়িতে উঠায়া আমার সাথে আবার আরেকজনের নিচে ওর এই মুখের এইখানে মানে শর্টগান না কি দিয়ে যেন গুলি করছে, মানে এখান থেকে এখানে দেখা যায়। ওনারা আবার ওই সময় মানে জীবিত ছিল যখন আমার সাথে নিতে আছে। আপনি তখন দেখছেন ওই মানুষটাকে? হ্যাঁ, আমি এমনি তাকায় তাকায় দেখতেছি, কিন্তু আমার পাশেই শুয়ে আছে। হ্যাঁ, আমার এই হাতের উপরে শোয়া রাখছে। তো ঘুঙ্গাইতে ঘুঙ্গাইতে হাসপাতাল নিতে নিতে ওর মানে রুহটা চলে গেছে। আমার হাসপাতাল নিল ওইখান থেকে, পরে মানে 2-3টা হাসপাতাল নিছে, কোনো জায়গায় মানে নেই, সব ভিড়, একেবারে একের পর এক গুলি খায় আসতেছে। তা লাস্ট পর্যন্ত প্রোঅ্যাক্টিভ হসপিটালে নেয়, হ্যাঁ, ওইখান থেকে প্রাইভেট চিকিৎসা নেওয়ার পরে তখন মানে পায়ের এক্সট্রা কিছু করি নাই। পায়ে তখন ভর দিতে পারছিলেন না? না, আমি তো মানে আমার তো শরীরে কোনো শক্তি নেই, আমার স্লাইন লাগে, আমার বাসায় পাঠাই দিয়েছে, মানে পরে আসতে বলছে। তো প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠাই দিয়েছে। তো বাসায় এরকম প্রায় 1 মাসের মতো শুয়ে ছিলাম, পায়ে কোনো দিতে পারি না। আর আমাদের ফ্যামিলির অবস্থাটা খুব খারাপ, হ্যাঁ, যেমন আমার দাদি একজন ডায়ালিসিসের রোগী, তার প্রতি সপ্তাহে 2বার ডায়ালিসিস দিতে হয়। তারপর আমার আব্বার হলো এই কিডনিতে সিস্ট আছে, প্লাস এই লিভার বড় হয়ে গেছে, উনিও সারাদিন শুয়ে থাকে। আমার মারও মানে কোমরের একটা হাড় মানে হয়ে গেছে, উনিও সারাদিন শুয়ে থাকে। তো ঘরে ইনকাম করার মতো কেউ নাই আপনি ছাড়া। জি, আমি ছাড়া। তো ওই অবস্থায় আমি কোনো ডাক্তার দেখাইতে পারি নাই। তো যখন আস্তে আস্তে সরকারের কিছুটা অনুদান পাইলাম, হ্যাঁ, 1 লাখ টাকার মতো, তখন যা এই পঙ্গু হসপিটালে মানে জুলাই ফাউন্ডেশন থেকে আমার পঙ্গু হসপিটাল পাঠাইছে রেফার করে। ওইখানে যাওয়ার পরে কিছুদিন ট্রিটমেন্ট নিলাম, কিন্তু ওইখানকার ট্রিটমেন্ট আমার ভালো লাগে নাই। হ্যাঁ, মানে আপনি একটু অসুস্থ হননি? না, তখন একটু অসুস্থ হয়নি। তারপরে ওই পঙ্গু হসপিটাল থেকে বের হয়ে আমি মিরপুর 10-এ একজন স্যার আছে সিরাজুস সালিন, ওনার কাছে গেছি। তো উনি আমার এমআরআই যা যা লাগে সব দিল। দেওয়ার পরে দেখলাম যে পায়ের একটা হাড় ভাঙ্গা ওইখানে ইনফেকশন হয়ে গেছে গা। হ্যাঁ, ওই রাইফেলের বাটের বাড়িতে। জি জি। তো ওই ইনফেকশন থেকে মনে করেন এখন টাকা পাবো, এই ফ্যামিলির অবস্থা খুব খারাপ, প্রায় 4 থেকে 5 লাখ টাকা। তো বাধ্য হয়ে পঙ্গু হসপিটালে আবার ভর্তি হয়েছি। হ্যাঁ, ওনার মাধ্যমেই উনি রেফার করে দিছে। পঙ্গু হসপিটালে ভর্তি হওয়ার পরও মানে আমাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। তো আপনাদের চিকিৎসা তো ফ্রি করে দিয়েছিল? ফ্রি বলতে ওনারা যেভাবে ফ্রি করে ওইভাবে মানে হয় না। যেমন দেখা গেছে একটা নাপা, প্যারাসিটামল, গ্যাস্ট্রিকের ট্যাবলেট এগুলো ধরায় দেয়। হ্যাঁ, তারপর দিনের পর দিন ওইখানে অবহেলার মধ্যে পড়ে থাকতে হয়। এই জন্য মানে আমি ওইখানে ট্রিটমেন্ট নেই, মানে একটু এই প্রাইভেটভাবে নিছি। অনেকগুলা রাজনৈতিক দলের সাথে মানে এই আন্দোলনের পরে পরিচয় হয়েছে, তো কারো কাছ থেকে ওরকম কোনো হেল্প পাইনি। তো আমাদের এলাকার একজন চেয়ারম্যান আছে, সাবেক চেয়ারম্যান, হ্যাঁ, ওনার কাছে আমার এক ফ্রেন্ড জুম্মার নাম, ও মানে গুলিবিদ্ধ হয়েছিল, ও হেল্প পাওয়ার পরে আমারে ওনার কাছে নিয়ে গেছে। তা নিয়ে যাওয়ার পরে উনি শুধু শুনছে যে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছি। শোনার পরে উনি আমার চিকিৎসার সমস্ত
খরচ ওনার কাঁধে নিছে, এমনকি বলছে তুমি ভবিষ্যতে যতদিন চিকিৎসা নিবা তোমার খরচ আমি বহন করব। এই মহৎ মানুষটার নাম কি? জি, উনি সাবেক চেয়ারম্যান ছিল মোহাম্মদ মাকসুদ হোসেন মাকসুদ। আচ্ছা আচ্ছা। জি, উনি আগামীতে এমপি নির্বাচন করবে। জি, বন্দর উপজেলার। এখন কি অবস্থা আপনার পায়ের? এখন একটা অপারেশন করাইছি, ওইটাতে মানে কোন রকম ইনফেকশনটা কাইটা ফেলাইছে। হ্যাঁ, আরেকটা অপারেশন করব, ওইটাতে আপনি প্লেট লাগাইয়া স্ক্রু দিয়া তারা দুইটা হাড় একসাথে জয়েন করে দিবে, নতুন করে আর্টিফিশিয়াল হাড়। এই যে আপনি বললেন আপনার বাবা অসুস্থ, মা অসুস্থ, আপনার দাদিও অসুস্থ, সংসারে আপনি ছাড়া উপার্জনক্ষম আর কেউ নেই, সংসার চলছে কি করে? এখন দেখা গেছে এই পর্যন্ত আমরা প্রায় 8 লাখ টাকা ঋণ করে ফেলাইছি, আর আত্মীয় স্বজন দেখা গেছে মাসে 5,000, 3,000, 2,000 এভাবে দিতেছে, কোন রকম আর কি আত্মীয় স্বজনদের সহযোগিতায় জীবন চলছে। জি, এমনি সরকারের পক্ষ থেকে বা অন্য কোনো ওই মাকসুদ সাহেব ছাড়া আর কেউ আপনার পাশে এসে ওইভাবে দাঁড়ায় না? আর কেউ দাঁড়ায় নেই। আচ্ছা, আপনার কাছ থেকে আবারও শুনবো ইমন, আমরা একটু হাসিন ভাইয়ের কাছ থেকে শুনে আসি। হাসিন ভাই একজন জুলাই যোদ্ধা, তার বাস্তব অভিজ্ঞতার কথা বললেন। আপনার উপর থেকে আর মানে এক প্রকার আপনি তো সংসার বিভাগী হয়ে গিয়েছিলেন, মানে মুক্ত জীবনে কি আসলে পরিবারের সাথে থাকতে পেরেছিলেন ওই সময়টায়? আয়নাগরে গেলাম, ফিরে আসলাম, জোর করে আমাকে বোঝাচ্ছে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষক, নানা রকম শর্তে তারা আমাকে মুক্তি দিলেন। ডিজিএফআইকে নাম বলা যাবে না 6 মাস। বাসায় ছিলাম, চিন্তা করলাম এইভাবে তো হয় না। আমি নিজ চোখে দেখছি ব্রিগেডিয়ার আজমিকে ওইখানে, এটা প্রকাশ করে 22 সালে আমি প্রকাশ করি। অ্যাকচুয়ালি আমি 21 সালে শুরুতেই বলি, কিন্তু আল জাজিরা সেটা প্রচার করে নাই। 22 সালে প্রচার করি, কিন্তু ডিজিএফআই জেনে যায়, যাদের মাধ্যমে করা হচ্ছিল তাদের একজন ইনফরমেশনটা লিক করে। এই 22 সালে জুলাই মাসে যখন প্রকাশ করলাম যে আয়নাগরটা ডিজিএফআইয়ের ভিতরেই অবস্থিত, এখানে এত লোক আছে, ব্রিগেডিয়ার আদমি সহ আছে, আমার বিরুদ্ধে ভাই 12টা আইসিটি মামলা। আমি তখন ইউএন, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএস এমবেসি সবখানে দৌড়াদৌড়ির মধ্যে আছি। আমাকে বলা হলো তুমি বিদেশ চলে যাও, আমি আমার দেশ ছেড়ে যাব না। যে কারা বললো? আমেরিকান এমবেসি। ওরা বিদেশে যাওয়ার জন্য বললো? তা আমি বললাম আমার দেশ ছেড়ে আমি যাব না। আমি অন্তত জানি যে আমাকে মারতে হলে, ধরতে আসলে লোককে মরতে হবে, এই লোকটা পাওয়া বাংলাদেশের ডিফিকাল্ট আসলে। তা আমি ওই আশায়, বাইরে আমার ক্যামেরা ছিল বাসার, আমি ঘরে সারা রাত জাগনা থাকতাম প্রায় 2টা 2:30 পর্যন্ত, তারপর ঘুমাতাম। আমি এই আল্লাহর ভরসা নিয়ে, এই পুরো পরিবার নিয়ে আমি ঘরেই জীবন কাটাইছি। ডিওএইচএসে এর মধ্যে যেখানে যতটুকু আইন সালিসি নূর খান ভাই আমাকে চরম সাহায্য করছেন, ইউএনের হুমা খান এনারা আমার যথেষ্ট সাহায্য করছেন। আমি যখন বিপ্লব শুরু হয়, যেন আবু সাইদ মারা গেল, আমরা আগে থেকে কাজ করতেছিলাম কর্নেল হকের সাথে। আমি দিনের বেলা সময়টা ঢাকা ইউনিভার্সিটি এলাকায় কাটাতাম, মোবাইল নিয়ে চলাফেরা করতে পারতাম না, ওই সময়টায় করতাম। অনেক ছাত্র তো তখন গুম করার স্কোপ নেই, অ্যারেস্ট করার স্কোপ নেই, বাট এনজয় করছি বিপ্লবটা আমার মানে নিজ চোখে দেখা। তারপরে মনে করেন হাসিনা পলায় গেল, ওই জন্য আমি শাহবাগে, আমি না ব্রিগেডিয়ার হাসান নাসির ছিল, কর্নেল ফেরদৌস ছিল, অনেক অফিসার, সাবেক আমরা দল বেঁধে আমরা তো এটা এনজয় করতেছি। 71 দেখতে পারি নাই, এটা দেখতেছি, 24 দেখছি। তারপরে আমরা চিন্তা করলাম এটা তো জুলুম হয়ে যাচ্ছে, আমাদের আরো কিছু করণীয় আছে। আমরা মাইন্ডসেট করি তো আর্মি সাথে বাই করতে হবে, আয়নাগর ক্লিয়ার করতে হবে 5 আগস্ট 5 তারিখ, না 5 তারিখে ওইখানে আমি বাসায় যাইনি তো ভাই। আমার প্রিয় খাবার গরুর মাংস, মেয়ে আমাকে রিং করতেছে, বড় মেয়ে, মেজো মেয়ে, বাবা আসো, হাসিনা চলে গেছে, এটা কি বড় মানে প্রাপ্তি উৎসব। আমি আসতেছি, আয়নাগরটা ভাঙত। আমি ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারকে রিকোয়েস্ট করে নেতা মেনে রাত 8টার সময় আমরা কচুকের চেকপোস্টে বসে পড়ি, মিলিটারি অফিসাররা হাতে, এলাকার লোকজন, অন্যান্য সংস্থার লোকজন, ক্ষতিগ্রস্ত হারানো পিতামাতা যারা ছিলেন সবাই আসলেন। আমি এক পর্যায়ে বাধ্য হয়েছেন ডিজিএফআই আমাদের সাথে কথা বলতে। রাত 12টার পরে তখন সেনাপ্রধান ছিলেন বঙ্গভবনে, ডিজিএফআই হামিদ ছিল বঙ্গভবনে। আমরা বলছি ছাড়তে হবে, কোনো ছাড়াছাড়ি নাই। আমি জানি কি হয় যদি ওদিনকে আমরা তা বাধ্য হয়েছে কমিট করতে, কারণ আমি চিনি জায়গা পরিষ্কার। তখন বঙ্গভবনের সিদ্ধান্ত হয় প্রেসিডেন্টের সামনে, সেনাপ্রধান বলে আমি অ্যাকশন নিচ্ছি। তো ওনার কথাতেই সবাইকে ছেড়ে দেওয়া হয়। আজকে যারা ওই রাতে ফিরে আসে মানে 1টা-1:30টার পরে, এটা একটা বিরাট উৎসব। মানুষ ওনাদেরকে আয়নাঘর থেকে বের করে দেয়, ওই রাতেই ছাড়ে শেষ বেলায়।
আমরা থাকলে তো ছাড়তে পারবে না, গাড়ি তো বাইরে হবে তো, আর ওরা স্বীকারও করবে না, এটাই নিয়ম। এখন দেখেন বিপ্লব শেষ হয়ে গেছে, হাসিনা চলে গেছে, আমরা কিন্তু মিলিটারি অফিসারে যাই নাই, এটা নৈতিক দায়িত্ব এবং এটা আমরা প্রচার করিও না, কি দরকার। এখন লোকজন দেখেন কারণ ছাড়া হিরো হচ্ছে। ওই দিন রাত্রে ট্যাঙ্ক দুইটা এপিসির সামনে বসে গেছি, ব্রিগেডিয়ার হাসান নাসিরের মতো ব্রিগেডিয়ার ফুটপাতে বসা, আমি ফুটপাতে বসা, এনটিভি সহ অনেক টেলিভিশন ছিল, বাধ্য হয়েছে ছাড়তে। আর না করলে কিন্তু আমরা পাইতাম না, কোনো এভিডেন্স থাকতো না। হয়তো ওই রাতেই হ্যাঁ, এটাই নিয়ম, এটাই নিয়ম। আল্লাহ অশেষ রহমতে আমি মনে করি আমার প্রাপ্তি, হাসিনা গেছে 2, আয়নাঘরটা মুক্ত হয়েছে, অনেক লোক বাইরে হয়েছে। দেশ কি মুক্ত হয়েছে আদৌ? না, হাজিমনি মুক্ত করতে পেরেছেন? না, আমরা মুক্ত করতে পারি নাই। এই মুক্ত করতে গেলে যারা মুক্তের হাতিয়ার, এদেরকে সংস্কার করতে হবে, আমাদের ফিরে আনতে হবে না বলা কালচার, পদত্যাগের কালচার। একজন সিনিয়র রাজনীতিবিদ বলে, আমরা শুনতে বাধ্য হই চাকরের মতো, বিশেষ করে সেনাবাহিনী। আমাদের সেটা হবে না, আমাদের সেনাবাহিনী হলো দেশের সম্পদ, গোয়েন্দা সংস্থা দেশের সম্পদ। সে দেখবে 100 বছর সামনে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এটাই হওয়া উচিত। মানে তার পুরোটা দেশপ্রেম থাকবে, দেশপ্রেম, দেশের জন্য করবেন, সত্য কথা বলবেন। কিন্তু এই যে রাজনীতির লোকরা আমাদেরকে নষ্ট করে আছে, কোন পর্যায়ে নিচে চিন্তা করতে পারেন? সেনাবাহিনীর কোন জায়গায় নাই? এই নির্বাচন কমিশনার হুদা সাহেব বলে দিলেন গোয়েন্দা সংস্থাগুলি নির্বাচন এইভাবে ম্যানিপুলেট করতে বাধ্য। এখন তো উনি 164 করছেন, অর্থাৎ ওনার 164 ভিত্তি ধরে সকল গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অপরাধী হবেন। আপনি দেখেন কতটা ড্যামেজ করছে আমাদের এই সরকার, যেন তার সিদ্দিক থেকে শুরু করে। এখন কঠোরভাবে সংস্কার করতে হবে সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, এটা রাষ্ট্রীয় বাহিনী। হাসিন ভাই, নিজের জীবনের যে অভিজ্ঞতা, নির্যাতন বা নিপীড়নের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা হয়তো আরও অনেকেই আছেন যারা আজও ফেরেননি, তারা বলতে পারেননি। আপনার কাছে কি অনুমান তারা আসলে কেমন বাস্তবতার মধ্যে আছেন, বা আদৌ কি তারা আছেন? না, তারা নাই, সত্য কথা আমি বলতে কষ্ট হয়। আজও যারা ফেরেননি না, আসবেন না, আসার স্কোপ নাই। যারা এসে গেছেন, এটা খুব লজ্জা। মানে আমি ওই বাহিনীর সদস্য, এই জন্য আমি নিজে খুব অপমানিত মনে করি। আমি একদম ঠেকায় না বলে বলি না কখনো। আমি কিন্তু এখনো বরখাস্ত, জানেন, আপনি এখনো বরখাস্ত। আমি সেনাবাহিনী একমাত্র অফিসার, বীর প্রতীক, আমি বলছি, বিপিএম রাইফেল পদক, সর্বাধিক সংখ্যক যুদ্ধ আমার, সর্বাধিক সংখ্যক খেতাব আমার, সর্বাধিক সংখ্যক অস্ত্র উদ্ধার আমার। কিন্তু আমি এখনো কেন? হ্যাঁ, সেনাপ্রধান বলছেন স্যার আপনারা করে দিই, আমি বলছি সবারটা একসাথে করো। মানে আপনার বিষয়টা এখনো অমীমাংসিত না, মানে সেনাপ্রধান কিন্তু বলছে স্যার আপনারা করে ফেলি, ব্রিগেডিয়ার আর্মিটা করছে, আমি না আমারটা করো না, সবারটা একসাথে করো। তো বলো স্যার দেরি হবে, তাহলে দেরি হোক, এটা হবে অন্যরকম, যে আমি একা নিলাম, আমার সাথে তো ওরা অনেক অফিসার, নিজেকে স্বার্থপর মনে হবে। এটা স্বার্থপর তো এই বয়সে এসে স্বার্থপর হওয়া যায় না। আমরা হাসিন ভাই, আপনার সমসাময়িক সময় যে মেজর জাহিদ নামের একজনকে জঙ্গি তকমা দিয়ে মিরপুরে খুন করা হয়েছিল, এরকম বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার নাম শুনি, এবং একজন জিয়া নামের একজন আছে যাকে খুন করা হয়েছে। এই বিষয়গুলো কেমন ছিল একটু ছোট্ট করে বলবেন? আমি বলি, মেজর জাহিদ ভাবির সাথে কথা বলছি, দেখা হয়েছে, কতটা নির্মম, বাসা থেকে ধরে এনে গুলি করে মারা হয়েছে, নট হাতে তার কিছুই ছিল না, ডাবল স্টপ কোয়ালিফাইড ছিলে অফিসারটা। ভাবিকে 1 বছরে বাচ্চা সহ জেলে পাঠানো হয়েছে। এই আমাদের মনে পুলিশের আইজিপি ছিলেন, এনারা এই কাজটা করছেন, আর আমাদের গোয়েন্দারা বসে বসে ফুর্তি করতেছিলেন। সব সিন্ডিকেট, এগুলোর প্রকাশ্যে ফাঁসি দেওয়া হচ্ছে। আদৌ কি কোনো জঙ্গি ছিল দেশে? কোনো জঙ্গি ছিল না ভাই, আমাদের কালচারে জঙ্গি যায় না। আমরা হলাম রাধাকৃষ্ণন লোক, গানা বাজনা করবো, খাবো দাবো, ঘুরবো, বাচ্চা অসুস্থ হবে সব বাদ, বাচ্চা অসুস্থ ঘর কোণে আসবে, মা অসুস্থ ঘরে চলে আসবে। আমরা কোন যোদ্ধা জাতি না, আমরা যোদ্ধা জাতি হয়েছি এই জুলাই বিপ্লবের পর। আমাদের ইতিহাস বলে না, আমি সবসময় বলি, এই যুদ্ধের কৌশল বলি, ওই রংপুরের লোককে সিলেটে যুদ্ধ করাতে পারবেন না, তার পরিবার রংপুরে সে মন পড়ে থাকবে। যার মন গ্রামে থাকে সে যুদ্ধ সিলেটে কেমনে করবে? তাকে রংপুরে আনেন, সে জীবন দিয়ে যুদ্ধ করবে দেশের জন্য, তার জন্য যুদ্ধ করবে জীবন দিয়ে, সেটাই হবে দেশের জন্য। মানে তার মানে এই যে জঙ্গি তকমা দিয়ে যে সামরিক কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে, এগুলোর তো কোনো মামলা হয়নি, এগুলোর তো মামলা হওয়া উচিত নাকি? আপনি যদি জঙ্গিটাকে যদি কমিশনে আনতে পারতেন, তা হোলি হাটে দেন না বেরোতো। সব নাটক, লজ্জা ভাই। এই দেশটাকে জঙ্গি দেখাইলে হাসিনা অ্যাক্টিভ, তাকে রাখা দরকার, এই একটা ছিল আপনার। তার মানে এই বিদেশি নাগরিকদেরকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল, খুব পরিকল্পিতভাবে। এবং খুব লজ্জা লাগে জানেন, আমি তো পাকিস্তানি হলে কথা ছিল, আমরা এক জাতির লোক,
কেন এত গাদ্দার? আজকে দেখেন এই জেনারেল আজিজ বাইরে দৌড়ে বেড়াইতেছে, সম্মানের জায়গায় থাকতে পারতেন। জেনারেল নুরুদ্দিন স্যার আছেন, কত সম্মানের জায়গায় আছেন, অন্যান্য জেনারেলরা সম্মানের জায়গায় আছেন। এই বাটপার জেনারেলদের বানায় হাসিনা এবং জেনারেল ওয়াকার সম্মানিত হলেন। বাট আমি ওয়াকারে বলি এখনো একটু কৌশলী হইতে হবে। তার স্টাফ অফিসাররা খারাপ, তাকে বিতর্কিত করতেছে, তাকে প্রতিটা কথা কৌশলী বলতে হবে। এই বিপ্লবটাকে ধারণ করতে হবে। যে বিপ্লবটা ধারণ করবে না সে বিতর্কে পড়বে। কিন্তু এটা বিপ্লব যারা দেখে নাই তারা অন্যভাবে দেখবে, আর যার বিপ্লব দেখছে সাথে বসে, আমি দেখছি ভাই ভ্যান আলা তার শশা আমাদেরকে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য, আর ফুটতে বসেছিলাম। মানে টাকা দিচ্ছি নিচ্ছে না, না স্যার এটা দিতে পারতেছে, আপনি খাওয়াইতে পারছেন, আমি গর্ব। টাকায় আছে রিকশাওয়ালাদের মানে আন্দোলন যদি দেখতেন যে বিপ্লব কারে বলে, এটা আমাদের একটা নতুন ইতিহাস, মানে জনজোয়ার। জি হাসিন ভাই, আপনার কাছ থেকে শুনবো আমরা একটু ইমনের আরেকটু গল্প শুনে আসি। ইমন, পুরো চিকিৎসার দায়ভার একজন নিলেন আপনার, তো ওই মানুষটার সহযোগিতা এখন চিকিৎসা চলছে, এখন কি অবস্থা, জীবন নিয়ে কি ভাবছেন, ভবিষ্যৎটা কেমন, পুরো এই পাটা কি স্বাভাবিক হবে? ডাক্তাররা কি বলেছেন? ডাক্তার বলছে যে এটা দ্বিতীয় অপারেশনে যে প্লেট লাগায় স্ক্রু লাগাইবো, তারপর থেকে এই পাও মানে একদম সোজা হয়ে যাবে, তখন আর এই পাও এরকম মুভমেন্ট করতে পারবো না। এখন কি অবস্থা? স্ক্র্যাচ ভর দিয়ে আসলেন, হ্যাঁ, আমাদেরকে একটু বলবেন যে পাটার আসলে আপনার অনুভূতিটা কি? প্রচন্ড ব্যথা, মানে সারা রাত ঘুমাইতে পারি না, হঠাৎ পায়ের রগগুলা টান দেওয়া উঠে, ঘুম থেকে উঠে যাই, হ্যাঁ, সব সময় যন্ত্রণা করে পায়। এই যে যন্ত্রণা নিয়ে প্রত্যেকটা দিন বেঁচে আছেন জুলাই গণ অভ্যুত্থানে, আপনার কাছে কি মনে হয় আপনি আপনার সম্মানটুকু পেয়েছেন বা সান্ত্বনাটুকু পান? এখন পর্যন্ত তো ওরকম সান্ত্বনাটুকু পাই নাই, কিন্তু 1 বছর হয়ে গেল, কিন্তু সরকারের কাছে একটাই প্রত্যাশা থাকবে যে মানে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে আরটু ভালোভাবে কেয়ার করুক, তাদের খোঁজ খবর নিক, তাদের চিকিৎসা আরো উন্নত করুক। সে গেল সরকারের কথা, সমাজ কি আপনাকে সেই সম্মানটুকু দিচ্ছে? আপনার পাশের মানুষটা আপনাকে কি একটু ভালোবাসার চোখে, সম্মানের চোখে দেখে? জি, এমনি তো মানে এলাকার সবাই যখন শুনে যে আমি জুলাই আন্দোলনে আহত হয়েছি, সবাই অনেক গর্ব করে আমাকে নিয়ে, হ্যাঁ, সবাই বলে যে ও দেশের জন্য কিছু একটা করতে পারছে, ও দেশের জন্য ওর একটা পা হারাইছে, তখন অনেক ভালো লাগে এগুলো যখন এলাকার মানুষ বলে। কখনো কি জীবন নিয়ে অনিশ্চয়তায় পড়ে যান? চিন্তা হয় যে ভবিষ্যৎটা কিভাবে পাড়ি দিবেন? একটা 5 বছরের মেয়ে আছে আমার, যে যখন মানে পায়ের দিকে তাকাই তখন চিন্তা করি যে এই মেয়েটারে নিয়ে আমি ভবিষ্যতে কি করব। তখন মানে জীবনটা কেমন যেন অন্ধকার মনে হয়। নিজেকে সান্ত্বনা দেন কিভাবে তখন সান্ত্বনা দিয়ে হলো, যদি আজকে এই শেখ হাসিনার ফ্যাসিস্ট হাসিনার পতন যদি না ঘটাইতে পারতাম, তখন এই নিজের জীবন থাকার চেয়ে না থাকাই ভালো হইতো। এগুলা চিন্তা করে নিজেরা সান্ত্বনা দিই, যা করছি অন্তত ফ্যাসিস্ট হাসিনাকে তো এই দেশ থেকে সরাইতে পারছি। হাসিন ভাই, আপনার কাছ থেকে ওনার একটু মূল্যায়ন শুনতে চাই। উনি জীবনে অন্ধকার দেখেন, ওনাদের জীবনে কি আলো ফিরবে? সেটিকে আমরা স্বাভাবিক যারা, তারা কি পারবো ওনাদের জীবনের আলো হয়ে ফিরতে? আমি মনে করি সরকার অতি সবাইকে আহত, যেরকম যারা আহত তাদেরকে চাকরির ব্যবস্থা করা, সম্মানের জায়গায় নিয়ে আসা, একটা আইডি কার্ড দেওয়া, যেন সকল জায়গায় একটা সুযোগ সুবিধা পায়। ওনার তো একটা পা ঠিক হবে কিনা, উনি তো মনে করুন যাই, ওনার মেয়েটা আছে না, মানুষ করতে হবে না, উনি মেয়েটাকে নিয়ে তো অনিশ্চয়তায় পড়ে যাবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, সমাজের পরামর্শ। আপনিও তো একজন যোদ্ধা। আমি মনে করি, আমি গেছি হাসপাতালে মেডিকেল করে, লজ্জা লাগছে ভাই, বিশ্বাস করেন। একটা রিক্সাওয়ালা তার ইনজুরি কাটা, পানি পড়তে দেবেন, ওই যে বলছেন পঙ্গু হাসপাতাল, একই অবস্থা, কোনো ট্রিটমেন্ট নাই। ওই প্যারাসিটামল নাপা বড় জোর, একবেলা খাবার দিচ্ছে একজন, বউটা পাশে, বাচ্চারা মাটিতে খেলতেছে, 3 জনে খাবার কে দিবে? সরকার যে কি ভুল করছে এটা, সেনাবাহিনীকে বলতো দেখো, আর সেনাবাহিনী যদি বলতো যে আমাদের বসুন্ধরার এনি বা যারা আছেন বড় বড়, যে খাবার ব্যবস্থা করো, বললেই হয়ে যেত। সরকার আসলে সরকার তো এই জিনিসে হ্যান্ডেল করেন নাই। যারা আজকে গেছেন ক্ষমতায় তারা অভিজ্ঞ না, অভিজ্ঞতা দরকার, এটাও তারা চিন্তা করেন। ডিজাস্টার ম্যানেজমেন্টের এই জিনিসগুলো বোঝে না, এগুলো আমরা আর্মির লোকেরা এক্সপার্ট। বললেই আমাদের আর্মি বহু ইউনিট ছিল, ডিপ্লয় হয়ে যেত। অথবা সাবেক যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আছেন, ওনাদের দিয়ে একটা উইং করা যেত। ওনারা নিছেন এমন লোকদের নিছেন যারা এই ব্যাপারে অভ্যস্ত না। ভদ্র মানুষ ছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আরেকজন ছিলেন আমাদের এই যে সাকত স্যার, ভদ্র মানুষ। এখন বর্তমান যুগে যারা আছে ইয়াং অফিসার নিতে পারতেন সাথে,
আপনারা হ্যান্ডেল করেন, বাট জাস্ট টেলিফোন কল ওয়ান, সেনাপ্রধানকে কল দিয়ে বলতো আপনি দেখেন, সেনাপ্রধান যথেষ্ট ছিল, সে জানে কেন করতে হয়। হাসিন ভাই, যে দীর্ঘ নিপীড়নের মধ্য দিয়ে প্রায় জীবনের একটা সোনালী সময় অন্ধকারে ঢেকে গেছে, সেই যাদের কারণে হয়েছে তাদেরকে বিচার হওয়া উচিত। আপনি কি তাদের বিচার চান? যদি চান, কেমন বিচার হওয়া উচিত? না, বিচার হওয়া উচিত, বড় জিনিস সে অপরাধ স্বীকার করুক। আমি তো বলি আমাদের সেনাবাহিনী অফিসার হলো কি, সিনিয়র বলে জুনিয়র করে ফেলে, এই করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়েছে। গুম মানে এটা প্র্যাকটিস, এটা আইন, ডিউটি, পার্ট অফ ডিউটি। এটা তো অপরাধ, সেই জিনিসটা মাথায় আসে নাই। মানে অপরাধ বোধ জাগ্রত করতে হবে মানসিকভাবে। এবং সেনাবাহিনীর বিশেষ করে আমি মনে করি ফৌজদারি কার্যবিধি এবং মানবতা অপরাধগুলি ভালো করে পড়ানো। কারণ মাঝে মাঝে আমরা আসি ইন এড অফ সিভিল পাওয়ার কাজ করতে, এখানে এটা দরকার আছে, এই জ্ঞানটা শিখেও মানুষের সম্মানবোধ, এটা খুব দরকার। হাসিন ভাই, আপনার কাছ থেকে বিদায় নেব। সর্বশেষ প্রশ্ন আবারও রিপিট করছি, কবে চুল কাটবেন? কোন ছবিটা দেখলে, কোন দৃশ্যটা দেখলে আপনার এই ক্ষোভের চুল বা কষ্টের চুল কেটে ফেলবেন? দেখেন, আমার তো বেঁচে আছি, কিছু দেশের জন্য করতে পারতেছি, এটা গর্বের। আগামীতে ফ্যাসিস্ট না আসুক, এটাই আমাদের প্রত্যাশা। রাজনীতিবিদদের শপথ করুক, দেখেন ঐক্য আসতে পারে নাই। এক জাতির এক দেশ ভাই, আমরা থাকতে পারি পৃথিবীর সেরা জাতি। এই রাজনীতিবিদরা আমাদের সব ডুবাইছে, তারা এক হইতে পারতেছে না। আমাদের কৃষক তো এক, ধান লাগায়। মানে এরকম একটা সিচুয়েশন হলে আপনি আবারও স্বাভাবিক? অবশ্যই অবশ্যই, আমি তো ইনশাল্লাহ আমি আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। অপরাধ স্বীকার করো ভাই, দণ্ডটা বড় কথা না। জি, আমরা এটাই আশা করবো যে আগে আর ফ্যাসিস্ট যেন না আসে। আর ছাত্র হলো একটা বহমান প্রক্রিয়া, এই ছাত্র আজীবন থাকবে, এই জুলাই বিপ্লব ধারণ করবে, আর ফ্যাসিস্ট জন্ম হবে না ইনশাআল্লাহ। জি। হাসিন ভাই ধন্যবাদ। ইমন, আপনার যারা এই জীবনটা অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে তাদের বিচার চলছে, বিচার হয়তো হবে, কেমন বিচার প্রত্যাশা করেন? তাদের বিচার, যাদের কারণে আজকে আমি সারা জীবনের জন্য পঙ্গু হয়েছি, আমি চাই তাদেরকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। হয়তো অমন বাস্তবতা নাও হতে পারে, কিন্তু দৃষ্টান্তমূলক একটা বিচার হোক, এটি আপনি প্রত্যাশা করেন। জি, ধন্যবাদ ইমন আপনাকে, ধন্যবাদ হাসিন ভাই আপনাকেও। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত ফ্যাসিস্টের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান ও পোশাক কর্মী মেহেদী হাসান ইমনের নিপীড়নের ধরন ভিন্ন, কিন্তু নিপীড়ক একই, দেশবিরোধী অপশক্তি, যাদের কাছে জনগণের স্বার্থ নয়, ক্ষমতার মসনদ আর ব্যক্তি স্বার্থই শেষ কথা। কিন্তু হাজারো নির্যাতন নিপীড়নেও যেমন মাথা নত করেননি দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান, তেমনই ২৪শে ৫ আগস্ট পুলিশের নির্মম নির্যাতনের পরও অতটুকু মনোবল হারাননি জুলাই যোদ্ধা ইমন। আমাদের প্রত্যাশা, রাষ্ট্র ও সরকার এই নিপীড়কদের বিচার করবে, তাদের আইনগত শাস্তি নিশ্চিত করবে, ফিরে আসবে সেনা কর্মকর্তা হাসিনুর রহমান ও পোশাক কর্মী মেহেদী হাসান ইমনের জীবনে। দর্শক, এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipirনের-স্মৃতি.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।